এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরেজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করছি ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরো একটি এপিসোডে। আপনাদের জন্য এই অনন্য আয়োজন এবং দীর্ঘ সময় ধরে আপনারা শুনে এসছেন। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। কি নাম আপনার? আমার নাম মাইনুল ইসলাম। মাইনুল ইসলাম, বয়স কত? 27+। 27। জি, বলেন কি গল্প আপনার? শৈশব থেকে আসে একটু। আমার নাম হচ্ছে মাইনুল ইসলাম। আমার আব্বুর আমি একমাত্রই ছেলে। আমার ছোট্ট একটা বোন আছে। তো আসলে ছোট সময় থেকে আমি আসলে আমার নানুর খুব আদরের। আমরা 12 ভাই বোন, এর ভিতরে আমি একটু বড়, এবং ছোট সময় থেকে আমার নানু শখ করে তারপরেই রাখতো। তো মেবি আমি নানুরে এতটাই পছন্দ করতাম, আসলে তারা ছাড়া থাকতেও পারতাম না। আর সেও ওই রকমের বড় নাতি আমি, ওইভাবে সে আমাকে লালন পালন করা শুরু করলো। তো আমার নানু এমন একটা অবস্থানটা হয়েছে যে আমার বিয়ে পর্যন্ত সে আমার আগে নিয়ে আসছে। আচ্ছা। তো আমি যখন লেখাপড়া করি, আমি ভালো একটা স্টুডেন্ট ছিলাম। তো ওই সময় থেকে আর কি নানু বাড়ির খুব চাহিদা যে আমি নানু বাড়ি থেকে লেখাপড়া করব। নানু বলতেছে হ্যাঁ এখানে থাকবা। তো ওখান থেকে আমি এসএসসি কমপ্লিট করি। আর হচ্ছে আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। তো ওখানে বসে আমার হচ্ছে যে আমি 3 বছর গ্যাপে এসএসসি পরীক্ষাটা দিই। আচ্ছা। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের জন্য। আমার ফ্রেন্ড টেস্ট পরীক্ষা অ্যালাউ হয়নি। তো না হওয়ার পরে ও বললো কি দোস্ত, আমি তো পরীক্ষা দিতে পারবো না, তুই যদি একটু দেখো। তা আমি সায়েন্স স্টুডেন্ট, আমি সবগুলো সাবজেক্টে পাস করেছি। তো আমি স্যারকে বললাম স্যার একটু যদি দেখেন আমার ফ্রেন্ডের। বলছে যে তুমি যদি ওর সাপোর্টার করো না, ও 6টা সাবজেক্টে পাচ্ছে, তো তাহলে তুমি এসএসসি পরীক্ষাটা দিতে পারবো না। তো আমি কি করবো এখন? ওর জন্য আমার মনটা কাটতেছে। ও বলতে দোস্ত তাহলে তোর পরীক্ষা দেওয়ার দরকার নাই, আমারও দরকার নাই, মানে মজার ছলে। এরপরে আমি ওর সাথে ঢাকায় পালাই আসি। পরীক্ষা দেন না? পরীক্ষাটা মানে দেই নেই বলতে টেস্ট পরীক্ষা শেষ, মানে ফর্ম ফিল আপ শুরু হবে ওই মুহূর্তে। এরপরে আমার আব্বু ফোন দিল যে কি করবা? আমি বলছি আমি পরীক্ষা দিব না। কেন দিবা না? না, ও যদি না দিতে পারে দিব না, আমি সামনের বেজে দিব। বলে তোমার ভবিষ্যৎ তুমি নষ্ট করলে না? আমি বলছি সমস্যা নেই, ওর সাথে আমি দেবো, একটা বছর তো, ওর যদি আমি ঢেঙ্গাই যাই তাইলে ও খুব কষ্ট পাবে। বলছে আচ্ছা ঠিক আছে। পরে আমার আব্বুর আগে করে আমার সাথে কথা বলতো না। এরপরে আমি গাজীপুরে চাকরিতে ঢুকি 2012 সাল। গাজীপুরে চাকরিতে ঢুকি, ওই সময় একটা মেয়ের সাথে আমার অ্যাফেয়ার হয়। অ্যাফেয়ারটায় আমার একটা চাচাতো ভাই আছে, সে একটা অ্যাফেয়ার করতেছে, ওর ফুফাতো বোন। তাই বললাম যে ভাইয়া আসলে আমি কারোর সাথে রিলেশন করি না, এসএসসি পর্যন্ত চলে আসলাম, দেখেন একটু। আর আমি মোটামুটি আগে থেকে একটু থিয়েটার জগতে কাজ করি, নাটক টাটক করতাম, তো মোটামুটি ফ্রেন্ডশিপ আছে, কারোর সাথে অ্যাফেয়ার নেই। এরপরে ভাইয়া বললো যে ঠিক আছে আমি তোমাকে নাম্বার দিচ্ছি, তুমি কথা বলো। আমি বলছি ঠিক আছে, টাইম পাস করবো। তো ওর সাথে কথা বলতে বলতে প্রায় 1 বছর কথা বললাম। তো কথা বলার পরে আমার আব্বু ওর বাসায় প্রস্তাব পর্যন্ত পাঠাইছিল। তো মেয়ের গার্জিয়ান বললো যে না, এরকম ছেলের কাছে দিব না, আর অ্যাফেয়ার তো চলবে না, মেয়েটার মা নাই, এভাবে দেওয়া যাবে না। অনেক অপমান করে পাঠাই দিল। আমিও সাথে গেছিলাম, বাস আমি বুঝতে দিই না যে আমি সেই ছেলে ছিলাম। আচ্ছা। ওখান থেকে আমি চলে আসি। আসার পরে এই মেয়েটার সাথে আমি কথা বলি না, কারণ আমার আব্বুর অপমান করছে, খুব খারাপ লাগছে। আমি বলছি না, এরকম আমি বিয়ে করবো না। তো এই মেয়ে, ওর নানি মারা গেছে, ওই মুহূর্তে ও নানু বাড়ি চলে গেছে। আচ্ছা। যাওয়ার পরে একটা মেয়ে, ওর খালাতো বোন, এর সাথে বলল যে আমি একটা ছেলেকে ভালোবাসি, ছেলে আমার পাত্তা দিচ্ছে না। অবশ্য আমার বাসা পর্যন্ত আসছিল, আমার খুব অপমান করছে, এখান থেকে দোষটা আমার না, অনেক কাঁদলো। ওই দিনকে রাতে নানি মারা গেছে। আচ্ছা। এরপরে এই মেয়েটা বললো যে ঠিক আছে, এমন কোন ছেলে যে তোমার কাঁদাইতে পারে, তুমি একটা নাম্বারটা আমার দিতে পারো, তাহলে আমি একটু দেখি ছেলেটা কেমন। তো মেয়েটা অনেকটা সুন্দরী। তো বলার পরে বলছে যে আচ্ছা ঠিক আছে, নাম্বারটা নিল। নেওয়ার পরে আমার রাত 3টা একটা মিসড কল দিল। তো ওই মুহূর্তে আমি আব্বুর পাশে শোয়া, আমি বাইরে যে ব্যাক করলাম, জিজ্ঞেস করলাম যে কি বলছেন, সালাম আলাইকুম বললাম। তো বললো যে আমি তোমার বউ হই। ডিরেক্টলি। আমি কখনো নাম্বারটা দেখিনি, একদম আনো না। আমি অবাক হয়ে গেছি যে আমার বউ, মানে ভাই আমি তো বিয়ে করি নাই। বলছে সমস্যা নাই, বউকে হতে পারি না, আজ না হলাম পরে তো হতে পারবো, আশা তো পূর্ণ হবে ইনশাল্লাহ যদি আমি একুরেট নিতে থাকি।
আমি বলছি ঠিক আছে ভাই, আমার এখন সময় না, আমার আব্বু শোয়া, ওখান থেকে চলে আসছেন, কালকে সকালে আমি ফোনে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। তো ফোনটা রেখে দিই। পরের দিন চিন্তা করলাম যে কে লোকটা, আমি একটু ব্যাক করি। তো আমি ফোনটা ব্যাক করলাম, করার পরে আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি? বললো যে জান্নাত। আমার নাম জান্নাত। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তো আপনি একটু আপনার পরিচয়টা দিবেন? বলছে যে হ্যাঁ আমার নাম এটা, আমার বাড়ি হচ্ছে পটুয়াখালীতে। ও আচ্ছা, পটুয়াখালী। তো আমি চিন্তা করলাম যে পটুয়াখালীতে আমার কোনো পরিচিত কোনো লোক নাই, কোনো আত্মীয় স্বজন নাই, তাহলে নাম্বারটা কোত্থেকে আসতে পারে? একমাত্র ওই মেয়েটা দিতে পারে। তো আমি ওই মেয়েটাকে ফোন দিলাম, দিয়ে বললাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই, একা বিয়ে করবো আমার সাথে? বললো যে হ্যাঁ করবো। আমি বলছি ঠিক আছে তাহলে করবো, যে আমি একটা সমস্যার মধ্যে আছি, একটা নাম্বার থেকে আমাকে না ডিস্টার্ব করতেছে একটা মেয়ে। এবার চিন্তা করতেছি তোমার বিয়ে করবো না ওর বিয়ে করবো, এখন তো আমি একটু টেনশন পড়ে গেছি। বলছি লাস্টে নাম্বারটা কত? নাম্বারটা বললাম, বললো যে আমার খালাতো মনে হয়। তাই আমি বললাম যে ভাই এটা ঠিক করো না, কারণ আমি কিন্তু এই ধরনের পুরুষ না, আমি হয়তো তোমার সাথে কথা বলি না, হয়তো রাগ থাকতে পারে, তার জন্য এই না যে আমার নাম্বার তুমি আরেকজনকে বিক্রি করে দিবা। তোমার সাথে কন্টিনিউ এরকম সম্ভব, আমার এটা সম্ভবই না। কারণ আজকে তুমি এটা করছো, কালকে আরেকটা করে, পাগলে মানি নেই। ঠিক আছে তুমি ফোন রেখে দাও। তো মেয়েটার আমি আবার ফোন দিলাম, বললাম যে ভাই তোমার পরিচয়টা আমি না পেয়ে গেছি, তো এক্ষেত্রে তুমি যদি আমার সাথে কথা বলো না, তাহলে কিন্তু কন্টিনিউ বলতে হবে। কারণ কি এখন তুমি কথা বলবা, আমার নিজের ভিতরে একটা কনফিডেন্স আসছে যে আমি তোমার সাথে যদি 15 দিন বা 1 মাস কথা বলি না, পরে কিন্তু আমার ভুলতে পারবো না। এই ভোগান্তিতে বাইজো না, তুমি এসে কাইটে পড়ো, তুমি কি করতে চাও? বলছে আমি তোমার সাথে সম্পর্ক করবো। বলছি কিভাবে এটা সম্ভব? তোমার একটা আত্মীয় আমার সাথে সম্পর্ক করছে, এটা জানিস তুমি করবা? বলছে হ্যাঁ করবো। আচ্ছা তাহলে তোমার আমি দেখতে চাই, কিভাবে? বলছে দেখা সম্ভব না, এভাবে তুমি করতে পারবো? হ্যাঁ করবো। আচ্ছা ঠিক আছে। তো আমি কন্টিনিউ কথা বলতে লাগলাম। তো বললাম যে ভাই আমার সাথে কথা বলো, এখন থেকে একটু কাইটে পড়ো, নাহলে পরবর্তীতে কিন্তু ফাইসে যাইবা। বলছে আচ্ছা সমস্যা নাই, তুমি কন্টিনিউ কথা বলো। এরপরে আমার সিমটা হঠাৎ করে ব্লক হয়ে যায়। ব্লক হওয়ার পরে আমি ঢাকায় আসি। ঢাকায় মহাখালী ডালে চাকরি নেই। 6টা মাস সিমটা বন্ধ থাকে। 6টা মাস পরে চিন্তা করলাম সিমটা উঠে, এর ভিতরে কোনো কন্ট্যাক্ট নেই ওর সাথে। 6 মাস পরে মেবি, হ্যাঁ 6 মাস 5.5 মাস এরকম। এবার সিমটা তুললাম, তোলার পরে 5 মিনিটের মাথায় ওর ফোনটা চলে আসছে। আমি চিন্তা করলাম যে 6 মাস ধরে সে ট্রাই করছে। হ্যাঁ 6 মাস ধরে। আমি চিন্তা করলাম, ফোনটা দিয়ে বললাম যে ভাই তুমি কতবার ট্রাই করছো? বলতেছে প্রতিদিন অন্তত প্রতি ঘন্টা একবার দিছি আমি, যে কখন করবে। তা আমি অবাক হয়ে গেছি যে কি বলো তুমি? বলছে হ্যাঁ তুমি কোথায় আছো? আমি বললাম যে আমি তো ঢাকায় আছি। বলছে আমি ঢাকায় আছো, তো আমি সামনের মাসে ঢাকায় আসতেছি, তো এবারে তোমার ছাড়তেছি না, এবার আমি তোমার সাথে দেখা করবোই যেভাবে হোক না কেন। আমি বলছি ঠিক আছে এসে ফোন দিও। তো 2014 ডিসেম্বর আমাকে ফোন দিল, বললো যে আমি ঢাকায় আসছি, আমি তোমার সাথে দেখা করতে চাই। তা আমি বললাম যে কোথায়? বললো যে মিরপুর। তখন চিন্তা করলাম যে একটা মেয়ের সাথে আমি হয়তো বা আগে 6 মাস কথা বলেছি, মধ্যে 6 মাস গ্যাপ গেছে, এখন আবার মিরপুরে যাবো, যাই যদি একটা ঝামেলায় পড়ে দেয়, যাওয়া যাব না। তো আমি বললাম যে ভাই আমি সরাসরি ওখানে যেতে পারবো না, তুমি জিয়াউদ্দিন চলে আসো। আমি কখনো জিয়াউদ্দিন যাই না, যদিও আমার এক কাকা ছিল আমার বয়সী, বলে জিয়াউদ্দিন ভালো হবে। আমি বলছি ঠিক আছে। এরপরে জিয়াউদ্দিন আসলো, ও আমাকে চিনে না, আমি ওরে চিনি না, শুধু ফোনে কথা বলছি। এরপরে ওর বললাম যে ভাই তোমার কিরকম দেখতে আমার একটু বলো। তো লাল ড্রেস পরা ছিল, আমার সামনে ছিল, ও আমাকে দেখছে বাট আমার পরিচয়টা দেয় না। 5 মিনিট ঘোরার পরে পরিচয়টা দিল। তো দেখার পরে আমি কি থেকে কি করছি জানি না, দেখার পর প্রপোজ করছি তুমি আমার বিয়ে করবা কিনা। মানে আর কোনো কথাই বলি নাই, বলছি তুমি আমার বিয়ে করবা? বলছে হঠাৎ করে এই প্রশ্নটা কিভাবে করলা? আমি বলছি দেখো আমার ডিসিশনটা এরকমের, তোমার ভালো লাগছে, এতদিন কথা বলছি, তবে এখন থেকে আমি কন্টিনিউ তোমার সাথে সম্পর্কটা করতে চাই। তবে যদি আমার বিয়ে করতে পারো, আমার সাথে কথা বলবো, বিয়ে যদি না করতে পারো তোমার সিমটা না ব্লক করে ফেলো বা খুলে ফেলো, যাতে আমি তোমার না পাই। কোনো কথাই বললো না, অনেক কিছু কিনা দিলাম, খাইলো না। তারপর ওরে আমি মহাখালী থেকে ওদিক থেকে হয়ে মিরপুরে আমি আগাই দিই, ওরে আগাই দেওয়ার পরে বাসাটাও চিনাই নাই আমারে। তো আমি ওখান থেকে চলে আসলাম। আসার পরে আমি বললাম যে তুমি ভালো মন্দ আমার জানাইও। একদিন পরই ওর খালা আমাকে ফোন করলো যে তোমার নাম কি মাইনুল? আমি বললাম হ্যাঁ। বলে যে তুমি একটু আমাদের বাসায় আসবা, এরকম তো জান্নাত বললো তোমার কথা, আসলে ওরা বিয়ে দিতে চাই আরো 1-2 বছর আগে থেকে, ও তো বিয়ে করতে চায় না, তো এখন ইচ্ছাকৃতভাবে একটা ছেলেকে পছন্দ করছে, সেই ছেলেটাকে একটু দেখতে চাই আমরা। তো বলছি যে আন্টি কিভাবে কি যাই? আচ্ছা ঠিক আছে আমি পরে জানাইতেছি আপনাকে। তোমার কাকাকে বললাম যে কাকা আমার সাথে একটু যাইবা। কোথায়? এই যে মেয়েটার দেখলাম ওর বাসায় যাইতে বললো। বলছে বাবা তুমি যাইও না, কারণ ঢাকার অবস্থা তুমি জানো না, যাওয়ার পরে পোলাপান তোমার আটকাই এবং মায়ের দেবো, লাস্টে পুলিশে দিয়ে দেবো, এটি দরকারই নেই তোমার।
তা আমার মন তো মানতেছে না। আমি আমার একটা চাস্তো ভাই এসে ফোন দিলাম যে ভাই আমার সাথে একটু যাবি? বলতে কোথায়? আমি বললাম যে এক জায়গায় যাবো এরকম একটা মেয়ে দেখতে, তবে গেলে কিন্তু মায়ের খেতে হবে, এটা কিন্তু শিওর। বলছে যে ঠিক আছে, তুই আমার বড় ভাই, তুই যদি মায়ের খাইতে পারো, আমি কিছু খাইতে পারবো না। ঠিক আছে চলে আয়। এবার নিয়ে চলে গেলাম ওখানে, প্রায় 2000 টাকার চকলেট নিয়ে গেলাম। যাওয়ার পরে এত সুন্দর আপ্যায়ন করলো আমারে, মানে কি বলবো, মানে পরিচিত মতো। ওকে, তো বলার পর বললো যে ঠিক আছে, জান্নাতের বাসায়? হ্যাঁ জান্নাতের বাসা। জান্নাতের বাসা না, ওটা হচ্ছে ওর খালার বাসা। ওকে, বেড়াইতে আসছে। তো আমার আন্টি বলল, ওর খালা, যে তোমার খালা আসো, তারপরে একটু কথাবার্তা বলো, দেখো কি বলে সে। 10 মিনিট পরে সে চলে আসলো। এটা ভালো জায়গায় চাকরি করে, উচ্চ র্যাঙ্কের। তো এসে জিজ্ঞেস করলো তোমার নাম, বললাম। বাড়ি কোথায় সেটাও বললাম। বলার পরে বললো যে তুমি কি মেয়েটাকে বিয়ে করতে চাও? হ্যাঁ বিয়ে করতে চাই। আচ্ছা তোমার কি আছে? তা আমি বললাম যে আমার শুধু একটা ঘর আছে, জায়গা জমি কিচ্ছু নাই, আমার এক বাবার একা, আমার আব্বু কাঠ মিস্ত্রি কাজ করে, এতটুকুই। তো বললো যে এই অবস্থা তুমি নিয়ে মেয়ে খাওয়াবো? কেমন? ছোটখাটো চাকরি করি। বলছে এই অবস্থাটা মেয়ে দেব না। আমি বলছি ঠিক আছে, যদি আপনি না দেন এখানে তো জোর করে নিতে পারবো না, তবে ওরা আমি অনেক লাভ করি, আর এটা যদি না হইতো তাহলে হঠাৎ করে একটা বাসা পর্যন্ত আমি আসতে পারতাম না। বলছি ঠিক আছে, তাহলে একটা কাজ করো, যেহেতু আমার মেয়ে পছন্দ করছে তোমার একজন গার্জিয়ান নিয়ে আসতে হবে। আমি বলছি যে গার্জিয়ানের সাথে আমি এখন পর্যন্ত কথাই বলতে পারিনি, আগে আপনাদের সম্মতি পাই তারপর ট্রাই করব। আর মেবি মনে হয় যে আমার আব্বু এটা রাজি হবে না। বলছে ঠিক আছে, রাজি না হতে কিছু করার নাই, তাহলে আমাদের মেয়েটা তোমার দিতে পারবো না, কারণ রাস্তার ছেলের কাছে তো মেয়ে দেবো না আমরা, যেহেতু তোমার এমনিতেই কোনো জায়গা জমি নাই, টাকা পয়সা নেই, কিচ্ছু নাই, তারপরে গার্জিয়ান যদি না থাকে সেখানে তো দিব না। বলছি ঠিক আছে, আমি আব্বুর সাথে কথা বলে দেখি, আমি কালকে আপনাকে জানাবো। এরপরে আমি বাসায় ফোন দিলাম। বাসায় ফোন দিয়া আব্বুরে বললাম, আব্বু বললো যে তোমার আমি তেজ্য করে দিব, এরকম মেয়ে বিয়ে করার দরকার নাই, যদি করো তাহলে একা করো, তোমার মতো ছেলে আমার দরকার নাই। তো আমি ওই সময় একটু কি মনস্থির করে বলছি জানি না, আমার আব্বু বলছি যে দেখেন আপনি আমার জন্মদাতা, আপনি যদি আমার ভুলে থাকতে পারেন আমি ভুলে থাকতে পারবো, তবে আজ না হোক কালকে এমনিতে মানে নিতে হইব ওটা। তো আমি আম্মার সাথে কান্নাকাটি করলাম, আম্মা অনেক বুঝাইলো, বুঝানোর পরে বললো যে ঠিক আছে তাইলে একটা কাজ করো, আমি তোমার কালকে জানাই, দেখি কি বল, তোমার কাকারও আলোচনা করে দেখি। তো আমি এদিকে অলরেডি জানাই দিছি আমার আব্বু রাজি না। তো আমারে বললো যে ঠিক আছে তাহলে একটা কাজ করো, তোমার একটু বাসায় আসো। আমি গেলাম, আমার শাশুড়ি উনি আমার অনেক বুঝাইলো যে মিরাজ, তোমার আব্বু যদি একেবারে রাজি নাই হয় তাহলে তুমি কালকের আসবা, আমি আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দেবো, আর কারোর দরকার নেই, আমি একাই যথেষ্ট। কেন ওনার মায়ের কথা কেন বলতেছিলেন? এটা বলছে এই ওনার এই একটাই মেয়ে, আরো 2টা ওর বোন আছে, সৎ বোন, আর এই মেয়েটা ছোট সময় থেকে যা চায় সবই দেয়, আর ওর বিয়ে দিতে চায়, ও বিয়ে বসবে না, কিন্তু আমার সাথে রাজি হয়ে গেছে। তো বলতেছে পরে সব ঠিক হয়ে যাবে, যেহেতু তোমার গার্জিয়ান থাকবে না সেখানে তো আমরা ফেস করতে পারবো না, তবে আমি একা তোমার এই মেয়েটা দিয়ে দেবো, তুমি কালকে একটু আমার ডিসিশনটা জানাও। এর মধ্যে আমার আব্বু বলছে যে হ্যাঁ তাহলে মেয়ে দেশে পাঠাই দিয়ে আমরা দেখতে যাব। এরপরে আমি বললাম যে ঠিক আছে আপনারা দেশে চলে যান, আব্বু প্রস্তাব নিয়ে যাবে। যেভাবে হোক বিয়েটা মোটামুটি আমার আব্বু দেখে রেখে সবকিছু ঠিক করলো। ঠিক করার পরে তারিখ দিয়ে আসলো, বললো যে তুমি অমুক তারিখে চলে আসো। কবে? 2015 সালের জানুয়ারির 9 তারিখে বিয়ের ডেট দিল। তো আমি বিয়ের ডেটে চলে গেলাম। যাওয়ার পরে ওখানে বিয়ে একটু গ্যাঞ্জাম হয়েছিল, তার বিয়ে ওখানে দিতে চাইছিল না, আমাদের পরিবেশ দেখে ভালো লাগে নাই তাদের। তো আমার আব্বু বলছে যে এতগুলো টাকা নষ্ট করলাম, তোমরা আগেই বলতে পারতাম। যেভাবে হোক বিয়েটা হলো। ওখানে হওয়ার পরে আমি আবার ঢাকায় চলে আসি। আমার আব্বুরও চাকরি হয়ে যায়। ইতিমধ্যে আমার নানু বাড়িতে আমি থাকি এখনো। আমি দেশে আমার তেমন মানে আমার গ্রামের বাড়িতে তেমন লোকে চেনে না, ওখানে সবাই চিনে আমারে। তো নানু বললো যে বউ উঠে আনতে হবে না। আমি বললাম যে আমার কাছে টাকা নেই। তাহলে বিয়ে করছে কি জন্য? টাকা পয়সা নেই, বিয়ে শাদী করছে, এখন কে দিব টাকা? তখন নানু ওই সময় আমার যত খরচ উনি খরচটা বহন করে। তো আমার বিয়েটা উঠে নেওয়ার সময় আমার আব্বু ছিল না, উনি ঢাকায় চাকরি করতে, ওই সময় ওনার ছুটি দেয় নেই। তো আমার নানুর সম্মতিতে সবাইকে নিয়ে মোটামুটি আমার শ্বশুরবাড়িতে অনেক বড় আয়োজন করছে বিয়ের জন্য। তো নিয়ে আসলাম। আনার পর ওই সময় আমি একটা বাটন সেট চালাই, আমার ওয়াইফ একটা অ্যান্ড্রয়েড সেট চালাই। তো তখনই আমি বলতে যে সেট কিনো, এরকম কি চলা দেখ, সবাই সামনে কেমনে। আবার আমি কিনে নেবো, সবাই চাকরি করতেছি তো বেতন পাই, তারপরে আগে বিয়ের খরচটা চালাই। আচ্ছা ঠিক আছে। তো যখন যাই তখন আমরা ফেরিতে, ওই সময় ওর ফোন একটা মিসড কলের মতো আসছে। তো আসার পরে ওইটা আমি চিন্তা করলাম যে আজকে বিয়ের দিন, সবাই তো আত্মীয় স্বজন জানে যে ও আমার সাথে আছে,
মিস কল দেওয়ার কোনো কারণ নাই, যদি ফোন দেয় তাহলে আমার কাছে দিবে। তো আমি তেমন কিছু বললাম না, আমি বাইরে নেমে একটা সিগারেট খেতে গেলাম। ও ওই থেকে আমার সাথে কেমন একটা মন মালিন্য। তো আমি চিন্তা করলাম সিগারেট খাইতে গেলাম এই জন্য নাকি। তো এসে আমি জিজ্ঞেস করলাম যে এটা আমি খাই, এটা তুমি জানো? আর এমনি তো মনটা ভালো নাই, তো একটা সিগারেট খাইছি, আমি সত্য কথাই বললাম, তোমার সাথে মিথ্যা কথা বলবো না। তো বলতেছি এটা আমার পছন্দ না। তো সময় আমি একটু রাব ব্যবহার করছি যে তোমার এটা পছন্দ না, আজকের বিয়ের দিন আমি কেবল নিয়ে আসলাম, ফিরতে বসে তোমার ফোনে একটা মিসড কল, এটা কি অ্যালাউ করা যায়? তোমার সন্দেহ করতেছি না, তুমি কথা বলো, একজনের ডাইরেক্ট কল দেখ, অথবা তোমার আত্মীয় স্বজন যদি হয় সে তো আমার কাছে ফোন দেব যে কত দূর গেছো। আচ্ছা ছাড়ো, বাদ দিয়ে দিলাম। এরপরে নিয়ে গেলাম, মোটামুটি সবাই আনন্দ ফুর্তি করতেছে। 3 দিন পরে তো আমার শ্বশুরবাড়ি নিয়ে যেতে হয়। তো আমি ওরে নিয়ে গেলাম, যাওয়ার পরে কিভাবে জানি না, ওর যে পুরোনো একটা পার্স ছিল মাথার কাছে রাখা, ওই পার্সের ভিতরে আমি একটা আননোন নাম্বার পাই। কিভাবে পান? এটা হচ্ছে কাগজে লেখা? কাগজে লেখা, হ্যাঁ রাইট। ও এর আগে একটা কাহিনী হচ্ছে, আমার যে 2 ভাইয়েরা আছে, সৎ ভাইয়েরা, তো আমার সাথে কেউ পরিচয় হয় নাই। তো আমি যখন যাওয়ার পরে আমি সালাম আলী দিলাম যে কেমন আছেন, তো ওনারা ওইটা হাইটে চলে গেল। আমার কষ্ট লাগছে অনেক, যে আসলে আমি তো চিনি না কারা এরা। সালাম আলী দিলাম, তো আমার শাশু বলতেছে তোমার ভাইরা হয় এরা। আমি বললাম যে আমার সাথে এই ব্যবহারটা করলো কেন, আমি তো চিনি না তাদেরকে। বলছে এটা তোমার পরে বলবো। এরপরে করছি কি, আমার জন্য যে বাসঘরটা সাজানো ছিল সেখানে আমার শুইতে দিল না। বলছে যে এখানে আর অধিকার নাই, ওরে মানে আপনাদের তো বারান্দা বলে, বারান্দা চৌকিয়েছে ওখানে দেন। তা আমি বলছি ঠিক আছে সমস্যা নাই, আমার শহর অভ্যাস আছে, এদের সাথে রাগারাগি করতে লাভ নাই। তো ওখানে শুইলাম, ওখানে ওর পার্সটা রাখা ছিল। তো আমি বললাম যে আমার 100 টাকা দিতে পারো, আমার তো খুচরা নেই। বলছে যে ব্যাগের ভিতরে আছে দেখো। ওই টাকাটা আনতে যেয়ে আমি একটা নাম্বার পাই, নাম্বারটা আমি কারো দেখাইনি, আমার নিজের কাছে রাখলাম। পরের দিন সকালে আমার শাশুড়ি ডাক দিলাম, মা একটা নাম্বার পাইছি, আমি একবার ট্রাই করছিলাম, একটা ছেলে ধরছে, নাম হচ্ছে খোকা, ওর নাম। তো বললো যে আচ্ছা ছাড়ো, এটা পুরনো বন্ধু বান্ধব থাকতেই পারে, ওটা তো সমস্যা না। আমি বলছি ঠিক আছে। এরপর আবার বাড়ি নিয়ে গেলাম, যাওয়ার পরে আমার নানুর ফোনে একটা কল আসছে, মিসড কল। আমি সাথে সাথে চিন্তা করলাম নানু ফোন আসছে, কয়বার কইতে পারি না, আমার তো 2-3 বার ফোন দিল, বললো যে জান্নাত আছে কিনা। আমি বললাম যে জান্নাত রে চাহে, বুঝলাম না আপনার ফোনে। আমি ফোনটা আমার ফোন থেকে ব্যাক করলাম, ব্যাক করার বলতেছে ভাই আপনি তো অনেক সুখী মানুষ, আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে গেলেন আর একবার খোঁজ খবর নিলেন না। আমি বলছি ভাই আপনাকে তুমি চিনি না, কিভাবে কি খোঁজ খবর নেই, আর আপনার নাম দাম কিছুই আমি জানি না। আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন, বলে দিব, সমস্যা নাই। আর এটা টেনশন করবেন না, ওরে কষ্ট দিবেন না, যেহেতু আমিও একজন ওর ভালোবাসার মানুষ, সেক্ষেত্রে আমার বলার দায়িত্ব আপনাকে যে ওর কষ্ট দিবেন না। আমি বললাম যে ভাই আপনি ভালোবাসছেন আর আমি ভালোবেসে বিয়ে করে আনছি, তাইলে আপনার থেকে আমি দায়িত্বটা বেশি নিছি, আপনার থেকে টেনশনটা আমার বেশি। বলছে হ্যাঁ ঠিক আছে থাকতে পারে। তো আমার বউকে আমি জিজ্ঞেস করলাম, তো আমারে বললো যে হ্যাঁ এই ছেলেটার সাথে আমার সম্পর্ক ছিল, বাট এখন নাই। আচ্ছা নাই ঠিক আছে, তোমার নাম্বার এখানে জানতে পারে, বাট আমার নানুর নাম্বারটা কিন্তু তার কাছে যাওয়ার কথা না। তো উনি বললো যে আমার ফোনে টাকা ছিল না, তো ফোন দেয়, আমি ওইটা দিয়ে মিস কল দিয়ে বলছি তুমি আর ফোন টোন দিও না। আমি বলছি ঠিক আছে তোর বাদ দাও। তো আমি ওই সময় আমার দেশেই আমি চাকরি করি, তো ও কন্টিনিউ কথা বলতো, আমি এরও অনেকবার ধরছি। তো ইতিমধ্যে সবচেয়ে কষ্টের ব্যাপার হলো এই 3টা মাস পরে ছেলেটা মারা যায়। তো আমি শুনতে পারি ক্যান্সার ছিল, আর এই ক্যান্সারের জন্যই আমার বউ নাকি ওর সাথে কথা বলতো না, তুই তো মরেই যাবি, তোর সাথে কথা বলে লাভ কি। মানে আমার বউ কথা বলতো বাট ভালো ব্যবহার করতো না। আচ্ছা, যেটা আমি পরে জানতে পারছি। তো এভাবে আমার সংসারটা চলতে লাগলো। তো আমি তো এক পর্যায়ে বেকার হয়ে গেলাম। আবার আমার আব্বুরে বললাম আব্বু কি করবো। তো বিয়ের 6 মাস পর আমার বউ বললো কি দেখো তুমিও মোটামুটি শিক্ষিত, আমি মোটামুটি শিক্ষিত, তার একটা কাজ করি, আমরা বসে রয়েছি, আমরা কোথাও দূরে যে চাকরি বাকরি করতে পারি না। আমি বলছি হ্যাঁ এটা তো করা যায়। আব্বুরে বললাম, আব্বু বললো যে নতুন বউলে চলে যাবি, কই যাবি। তোমার একটা মামা আছে, চাচাতো মামা, ওনার সাথে আলাপ করলাম, বললো যে চিটাগং যাও। আমি বলছি ঠিক আছে। তো এই চিটাগং এর জন্য আমি রওনা দিয়ে গেলাম বউ নিয়ে। তো যাওয়ার পরে আমার কাছে যে টাকা পয়সা ছিল আমার মামার কাছে ধার দিছিলাম লঞ্চে থেকেই। তো উনি এক পর্যায়ে ওখানে যাওয়ার পরে আমার ফালাই রেখে উনি পালাই চলে গেছে। আচ্ছা, যাওয়ার পরে কি করবেন বুঝতে পারতেছি না। আমার লাইফে প্রথম আমি রাজ্য গাইলে কাজ করি, মানে রাজমিস্ত্রির সাথে হেল্পার, কি কোন কাজ পাই না, আমি চিনি না কিছু। তো পাশের ভাই আছে, ওনার বললাম, বললো যে আমি তো রাজমিস্ত্রি, আমার সাথে হেল্পারই করতে পারো।
তো আমি একদিন যাইয়েই আমার এমন অবস্থা হয়েছে, আমার দুই হাত ফসকা পড়ে গেছিল রড বানতে বানতে। তো ওই সময় আমার বউ কাঁদে দিছে, তো বললো যে ভাই এত কষ্ট করো। আমি বলছি, সমস্যা নেই, তুমি আসো তো, সমস্যা নেই বলে আমি চাকরি করলাম, তোমার সাবজেক্টটা পড়ে আগে আমি একটু নিজে ঠিক হই তারপরে। তো 2-3 দিন কাজ করলাম, করার পরে আমার এক ভাই বললো যে ভাই আপনি কতটুকু লেখাপড়া করছেন? আমি বলছি আমি ইন্টারমিডিয়েট করছি। বললো যে ভাই এক জায়গায় লোক নিবে, কিন্তু সেখান থেকে কম্পিউটার অপারেটর, কম্পিউটারের কাজ জানা লাগবে। আমি বলছি ভাই আমার মোটামুটি কমসে কম 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা আছে, আপনি কি কাজ করাবেন? আমি এক্সেল, গ্রাফিক্স ডিজাইন, মানে যে কাজ বলেন অফিসিয়াল এক্সেল যা বলেন সব কাজ আমি করতে পারি। বললো যে ঠিক আছে তাহলে একটু ইন্টারভিউ দিতে পারো, তবে ওখান তো আমি যতটুকু জানি মোটামুটি মাস্টার্স বা সমমান এরকম কিছু নিবে। বলছি ঠিক আছে ট্রাই করে দেখি। তো ওখানে গেলাম, আমি 14 জনের পিছনের সিরিয়াল ছিলাম। তো কোম্পানি তো আসলে সার্টিফিকেটটা থেকে কাজের মূল্যটা বেশি দেয়। তো ওখানে যারা ইন্টারভিউ দিচ্ছে আমি 4 নম্বরে আমি সিলেক্টেড হয়ে গেলাম ওখানে। ওকে। তো হওয়ার পরে ওই সময় আমার বেতন দিল 14,000 টাকা, দৈনিক নাস্তা খরচ 100 টাকা, এবং গাড়িতে আমার দিয়ে আসবে, দিয়ে আবার বাসা থেকে নিয়ে যাবো। এরকম ছোট কোম্পানি, বাট অনেক মূল্যায়ন করলো। তো চাকরিটা করতেছি আমার বউ হঠাৎ করে, আমার বউ চাকরি নিল, সরি ভুলে গেছি, আমার বউ গার্মেন্টসে চাকরি নিল। এখন চাকরি করতে করতে পাওয়াটা গেছে ফুইলা, এখন বাসায় আসলে প্রচন্ড রাগ করে আমার সাথে। তো আমি বলছি ভাই আমার যে বেতন বর্তমানে মোটামুটি 2 জনের চলে থাকতে পারি, তুমি চাকরি করো না, বাট আমার সাথে এরকম ব্যবহারটা করো না। তো ওখানে একটা মেয়ে ছিল, কি জন্য জানি না স্যার, যে আসলে আমি যে ওয়াশরুমে যাইতাম ও দরজায় দাঁড়াই থাকতো। আপনাকে পছন্দ করতো? হ্যাঁ, কিন্তু আমি জানতাম ও কিন্তু জানে আমার বউটা সব আছে, ফেস টু ফেস দরজা দাঁড়াই থাকতো, কিন্তু এটা তো আমার ত্রুটি না, আমি তো খেয়ালও করতাম না। বাট ওইটা নিয়ে আমার ঘরে প্রচন্ড ঝামেলা। কারণ আমি বললাম যে আমি বাসাটা চেঞ্জ করবো, বাট একটা মাস সময় দাও আমার, একটা মাস আগে তো বাসা ছাড়তে পারতেছি না। মেয়েটা একদিন ডাক দিলাম, ভাই তুমি কি জন্য তাকাই থাকো? বলছে যে ভাই আপনার একটা আমার পরিচিত লোকের মতো দেখা যায়, এই জন্য মাঝে মাঝে তাকাই, ভাবি কি রাগ করে না? বলছি না দূর, তোমার ভাবি এরকম মানুষই না। তো এক পর্যায়ে আমার বউ ওখান থেকে বাসা ছাড়াই দিল। ওখান থেকে একদিন ঝগড়া করলো, আমি প্রথম ওরে 2টা থাপ্পড় দিই ওখানে মেয়েটার জন্য। থাপ্পড় দেওয়ার পরে ও ঘর থেকে বের হয়ে যায়। ওই সময় মেবি আপনার ভোর 6টা বের হয়ে যায়। এমন একটা জায়গা আপনার ওটা ছিলাম আমি, অক্সিজেন, ওখানে পাহাড় পর্বত আছে অনেক। তো এক পর্যায়ে চলে দেয়, ফোনটাও নেয় না। আমি 1 ঘন্টা পরে পাগলের মতো ছোড়াছুড়ি করতেছি, কই গেল? আমি তো মনে করি ওয়াশরুমে গেছে বা রান্না করতে যাইতে পারে, দেখি না, কি করে বুঝতে পারতেছি না। তো ওই 6টা থেকে 10টা পর্যন্ত পাগলের মতো খুঁজলাম, কোথাও পাইতেছি না। তো আমার এক মামা বললো পরিচিত, যে মামা একটা মাইকিং নামাই দাও না। আমি বলছি মামা এগুলো করতে চাই না, আগে একটু দেখি না কি হয়। 10টার পরে আমার এক নানি ফোন দিল, মুরব্বী করে ফোন দিয়ে বললো যে তোমার ওয়াইফ তো আমার কাছে আছে। আমি কোথায়? পাহাড়ের ভিতরে, তুমি নিচ থেকে আসো, আমি তোমার খুঁজে নেবো। তো আমি ওই মুহূর্তে ওখানে চলে গেলাম। যাওয়ার পরে শুনলাম যে আমার বউ নাকি ট্রেনের রাস্তা দিয়ে হাঁটছিল, ওই নানি ধরে নিয়ে বসাইছে। কি হয়েছে? আমার জামাই মারছে আমারে, এই জন্য। তো নানি আমার মিলাই দিল। তো ওই সময় নানির 500 টাকা দিলাম। দেওয়ার পরে ভালো মিলে গেলাম। আমার বউ আমার কাছে মানে আমার জড়িদের কান্না করলো অনেক, যে আমি ভাই ভুল করে লেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি আসো। এরপরে স্যার পরের সপ্তাহে আর একবার এরকম মেয়েটার সামনে দাঁড়াইছে, আমার বললো যে মেয়েটা নিয়ে থাকো, আমি চলে গেলাম। আবার চলে গেল। আমি আবার খুঁজতে পারিলাম, সেই নানির বাসায় গেলাম। যাওয়ার পর স্যার এমন সিনকেট করলো, আমার দেখার পর আইসা আমার কলারটা ধরলো রাস্তায়। তুই আসছো কি জন্য জায়গায়? আমি বলছি ভাই তোমার খোঁজার জন্য আসছো। তুমি কি জন্য আসছো? তুমি মেয়েটা নিয়ে থাকো না। আমি বলছি ভাই এটা বললো না, আমি কোয়ালিটি মানুষটা তুমি জানো। বলছি আমি জানি সবই, তুমি চলে যাও। তো অনেক সিনকেট করলো। পরে নানি অনেক থামাই টামাই দিল, ভাই এগুলো করিস না, ছেলেটার মারবো পোলা, মানে এরকম করো না। ওই অবস্থায় চলে এলাম। এখন স্যার মনটা ভেঙে গেছে একদম, যে কি করবো, এখানে থাকা যাবে না। এর ভিতরে আমার ওয়াইফ অসুস্থ পড়ে। আব্বু বললো যে ঠিক আছে দেশে চলে আসে, চাকরি দরকার নাই। 9 মাস ওখানে চাকরি করলাম। এই দেশে গেলাম অসুস্থ অবস্থা, বউ নিয়ে যে টেস্ট করলাম, আমার বউ প্রেগনেন্ট। এরপরে আমি আব্বুর বললাম যে কি করবো। আমার আব্বুর সাথে সবসময় সবকিছু শেয়ার করি, আর আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আমার আব্বু। তো আমার আব্বুর বললাম যে আব্বু এরকম তো, ও এরকম প্রেগনেন্ট হয়েছে, কি করবো? বলছে কি বলো, প্রথম বাচ্চা, এটা তো রাখা লাগবে, তোমরা রাখবা। আচ্ছা ঠিক আছে। আমার বউ রাখতে ইচ্ছুক না, সে বলছে আমার বাচ্চা রাখা সম্ভবই না, বাচ্চা নেবার আরো পরে। আমি বলছি না ভাই, এটা নষ্ট করা যাবে না। আমার শাশুড়ি সবাই মিলে রাখলো। ওই সময় আমি প্রচন্ড পরিমাণ বেকার, মানে আমার কাছে 10টা টাকাও নেই। একমাত্র যে গাড়ি ভাড়াটা তা আমার আব্বুর কাছ থেকে নিয়ে যাইতে, শাশুড়ির কাছে চাইতে হয়। ওই অবস্থায় আমার ছেলেটা হওয়ার পরে
আমি আব্বুর কাছে যে বললাম যে আব্বু আমি একটা ছোট করে ব্যবসা করতে চাই, যেহেতু আমি কাজবাজ জানি, কম্পিউটার কাজটা জানি, আপাতত স্টুডিও করতে পারি আমি। বলছে যে না, ব্যবসা করা যাবে না, বর্তমানে ব্যবসায় কোনো লাভ নাই, আর তুমি করতে পারবো না, যেহেতু কোথাও করো নাই। আমি বলছি আমি করবো। আমার আব্বু দুটো থাপ্পড় দিল আমার বউয়ের সামনে। আমি রাগ করে চলে যেতেছিলাম বাড়ি থেকে, আমার বউ বললো না আব্বুই তো মারছে, সমস্যা কি, আবার ঠিক হয়ে যাব। পরের দিন আমার আব্বু ডাইকে বললো যে টাকা কই পাইবা। তাই আমি বললাম যে আপনি আমার 20,000 টাকা ম্যানেজ করে দিবেন, আর 30,000 টাকা আমি লোন নিব, 50,000 টাকা আমি শুরু করতে পারবো, সেকেন্ড হ্যান্ড কিনবো সব মাল। আচ্ছা ঠিক আছে, এই শুরু করলাম। আস্তে আস্তে মোটামুটি ভালোই চললো। আর এখান থেকে একটা সমস্যা আছে যে আমার ওখানে বিদ্যুতের লাইন দেওয়ার কথা ছিল, তো বললো যে 10 দিন পর বিদ্যুৎ দেবে। আমি দোকানটা অলরেডি উদ্বোধন করে ফেলছি, কিন্তু সমস্যাটা হচ্ছে 2 বছর বিদ্যুৎটা পাইনি আমি। এই 2টা বছর আমি জেনারেটর দিয়ে কাজ করতাম। তো আস্তে আস্তে মোটামুটি ভালোই দোকান নিলাম, মানে মালামাল কিনলাম, অনেক ইলেকট্রনিক্স করলাম, সার্ভিসিং করলাম, নিজে মোটামুটি সার্ভিসিং কাজটা জানি। করতে করতে মোটামুটি বড় করলাম। বড় করার পরে চিন্তা করলাম যে আসলে আমি তো সাউন্ডের কাজ জানি, তো মানুষের সাউন্ড আমি কাজ করবো, মাঝে মাঝে যাই, তো সাউন্ডের ব্যবসাটা করতে পারি। এরপরে আমি মোটামুটি সাউন্ডের মাল কিনলাম, রেকর্ডার মাল কিনলাম, কিনা দোকান অনেক বড় করলাম। তো দোকানটা বড় করতে গিয়ে আসলে আমি কিছু মানুষের কাছ থেকে আমি সুদের উপর টাকা আনি। টাকা আনছি 1 লাখ টাকা, কিন্তু আমার 1 বছরে টাকা হয়ে গেছে প্রায় 3.5 লক্ষ টাকা। যাই হোক, মোটামুটি দোকানে মাল বাসে প্রায় 10 লক্ষ টাকার মতো। এরপরে আমি একটা প্রোগ্রাম চালাইতে যাই, ওই সময়ে আমার দোকানটা চুরি হয়ে যায়। আমার 4 লক্ষ টাকা মাল নিয়ে যায়। তো আমি চোরটার ধরতে পারি নাই, কোনো খোঁজই পাইলাম না ওর। এরপরে কি করবো, গত 22শে রমজান এই টেনশনে আমার হার্ট অ্যাটাক হয়। হ্যাঁ, মিনি স্ট্রোক যেটা বলে, মানে এক পর্যায়ে আমার বাম সাইডে সমস্যা হয়ে গেছিল। বরুণা থেকে রিটার্ন করলো যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মিরপুর আছে, ওখানে যান, ওখানে গিয়ে ভালো চিকিৎসা পাবেন। আমি এখানে চলে আসলাম। আনার পরে ওখানে একটা স্মৃতি রয়ে যায়, আমি টাকা আনছি সুদের উপরে। ওই সময় আমার কাছে 5,000 টাকা ছিল লাস্ট পর্যায়ে। ওই সময় আমার বউ বললো কি যে ঈদ আসছে, আমি বললাম যে ঔষধ তো কিনতে হবে। বললো যে ঈদ আসছে, এখন তো কিছু তুমি দিতে পারলা না, আমার একটা 3 পিস দাও না। আমি রাগ করছিলাম যে আমার ঔষধ নাই, ও বললো একটা 3 পিস। আচ্ছা ঠিক আছে চলো যাই। আমি আপনার সাইড সিট জামা কাপড় কিনে দিলাম, ওরে 1 টাকা হাতে রাখিনি। কিনে দেওয়ার পর দেশে চলে গেলাম। যাওয়ার পরে আমার বউ বললো যে দেখো তোমার এই টেনশন করতে হবে না, তুমি আমার নিয়ে ঢাকায় চলো। আচ্ছা ঠিক আছে, আব্বুর সাথে কথা বলে ব্যবসা সব বিক্রি করে ফেললাম। বিক্রি করে যার যার টাকা পয়সা দিয়ে দিলাম, কিছু টাকা মানুষে পাবে। ওই নিয়ে নারায়ণগঞ্জ চলে আসলাম। নারায়ণগঞ্জ আসার পরেই ও আমার সাথে কেমন যেন একটা মিসবিহেভ শুরু করলো এই জন্য যে আসছো, যেরকম পারো চাকরি করবো, আমার টাকা হাত দিতে পারবো না, আমি চাকরি করবো। আচ্ছা ঠিক আছে করো। ওর চাকরিতে দিলাম, আমি চাকরি করলাম। অফিসে আবার অসুস্থ হয়ে পড়লাম। তো হওয়ার পরে আমি ওখান থেকে রিজাইন করলাম। করার পরে আমার বউর কেমন জানি মতিগতি ভালো না। এরপরে আমার এক ভাবি বললো যে ভাই, ভাবির মতিগতি ভালো না, আপনার সাথে ভালো ব্যবহার করতেছে না, একটা কাজ করেন, আপনি 2-4টা দিন দূরে থাকতে পারেন, দেখেন আপনার ভাবির মনস্তাবটা কিরকমের। তা বললাম ঠিক আছে। তো আমার বউরে বললাম যে ভাই তুমি কি চাও? বলে যে আমি তোমার সাথে থাকতে চাই না। কেন? এমনি, তুমি যদি মনে করো কার সাথে সম্পর্ক তুমি মনে করতে পারো, এতে আমার কিছু যায় আসে না। আর তুমি যদি পারো ঢাকার দিকে চাকরি নাও, দূরে থাকলে সম্পর্ক ভালো থাকবে। আমি বলছি আমি তোমার সাথে থাকতে পারবো না, তো তুমি তো জানো যে তোমার সাথে কোথাও থাকতে পারি না। বাবার বাড়িতে এখন যদি চাও 2-4 দিন থাকলে আমি আর থাকতে পারি না। বললো যে কিছু করার নাই। এরপরে আমার ভাবি বললো যে ভাই সত্যি কিন্তু চায় না আপনি থাকেন। আমি বলছি একটু জিজ্ঞেস করো তো। তো আবার আমার কাছ থেকে জানতে চাই তুমি কারো কাছে কিছু বলছো? আমি বলছি কি, যে আমি থাকতে দিব কি দিব না। আমি বলছি হ্যাঁ। বলছি তুমি এখানে চলে যাও। তো ওই সময় একটা রাগ হয়। রাগ হওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে, তাইলে আমি একটি আপুর বাসা আছে ঢাকা, আমি ঘুরে আসি। আমি ওখান থেকে আমার বোনকে নিয়ে ওরা বললাম যে আমি তাহলে চলে যাই, তুমি ভালো থাকো। আচ্ছা ঠিক আছে, কোনো কথাই বলো না। আমার পকেটে 500 টাকা ছিল, ওইটা রেখে দিল। ফোন ছিল তাও রেখে দিল। আমি ওখান থেকে এক ভাবির কাছ থেকে 20টা টাকা নিয়ে আমি ঢাকার রওনা দিয়ে আসি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ আসলাম, আইসে আমি ফোন দিলাম যে জানাই যে আমি ভাই তুমি রাগ করো না, 2-4 দিন পরে আমি আবার আসবো, এটা জানার জন্য ফোন দিলাম। সাথে সাথে ফোনটা বন্ধ পেলাম। পাশে করে ভাবির কাছে ফোন দিলাম, উনি বললো যে ভাই ভাবি তো সিম কিনছে দেখছি নতুন, একটু আগে হয়তো নতুন সিম ঢুকেছে। আমি বললাম নাম্বারটা দেওয়া যায়? বললো যে না, নাম্বার আমার কাছে নাই, তো এটা নতুন সিম কিনছে। একদিন পরে ফোন দিলাম, তখন শুনলাম যে 19,000 টাকা দিয়ে সে সেট কিনছে, সুদের উপর টাকায় না। ইতিমধ্যে আমার ভাবি বললো যে ভাই, ভাবি কিন্তু ফেসবুক চালায়। তা আমি বললাম কি বলো, ও তো এরকম কিছুই করে না। হ্যাঁ ফেসবুক চালায়, সবই চালায়, আর কার সাথে যেন রাত্রে কথা বলে। তো
আমি এক পর্যায়ে বললাম যে ভাই ওর ফোনে একটা নোটিফিকেশন যাইবে, একটা কোড নাম্বার যাবে, তুমি ওটা দিও তো, কারণ সিমের নাম্বারটা আমি জানি। ওখান থেকে আমি ফেসবুকটা মেসেঞ্জারে নক করলাম, নক করে কোড নাম্বারটা নিয়ে আপনার মেসেঞ্জারে আমি নিয়ে আসি। আনার পরে কিছু কিছু ছেলেদের সাথে যোগাযোগ ওর আরো 2 বছর আগে থেকে, যারা ওর প্ল্যান করে আমার ঢাকায় আনা হয়েছে, যে বাড়ি থেকে যাইতে পারতেছে না, মানুষের মনের ব্যাপার, ঢাকায় আসলে পরেরটা পরে দেখা দিব। এরপরে এই ছেলেটার সাথে কন্টিনিউ কথা বলতেছে। তো ওই ছেলেটার সাথে আমি কথা বললাম, একজন পুলিশের এসআই। তো বললো যে ভাই আমি আপনার বউর সাথে কথা বলি, আমি জানি 2 বছর আগে থেকে আপনার ডিভোর্সি, এখানে আমার দোষটা আপনি দিতে পারবেন না, আপনার বউরে আপনি ম্যানেজ করেন। অনেক কথা বললো, ওরে জিজ্ঞেস করলাম, কোনো উত্তর দিতে পারলো না। আর আমার কণ্ঠটা পাইলেই ও আপনার ব্লক করে ফেলে। আমি 8টা সিম কিনছি ওর জন্য, 8টা। এখন পর্যন্ত আমার ইমো, হোয়াটসঅ্যাপ সবগুলো বন্ধ, মানে ব্লক করা। অনেক ট্রাই করলাম। পরবর্তীতে ওখান থেকে এই টাকার যন্ত্রণা, সুদের উপর টাকা আনছে তো, 20,000 টাকার মোবাইল কিনছে, ওই টাকার জন্য ওখান থেকে পালাই চলে আসে। আসার পর ওর কোনো খবরই পাই না। ওর আত্মীয় স্বজনের কাছে ফোন দেই, বারবার ফোন দিতেছি, তারা এক কথাই বলে ওর ডিস্টার্ব করো না, ওর মতো থাকতে দাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আর যদি ডিস্টার্ব করো তাহলে তুমি ওর হারাইবা। কি করবো, আস্তে চুপ হয়ে গেল। প্রত্যেকটা রাত্র কাঁদতাম ওর জন্য, কি করবো, এর অবস্থা কেন গেল। ও অনেক কষ্ট করছে আমার সংসারে, ওই সময় যায় না। আজকে আমার মোটামুটি একটু সুদিন আসছে, বা ওর বুদ্ধিতে আমি ঢাকায় আসলাম, সবকিছু ত্যাগ করে আমার আব্বা আম্মার ফালাই রেখে আসলাম, ব্যবসা সব গেল আমার। আজকের আমি যদি দেশে থাকতাম, মোটামুটি বয়ে থাকলাম, আর অন্তত প্রতিদিন 2,000 টাকা ইনকাম ছিল, সব ছেড়ে চলে আসলাম। আজকেও চলে গেল। 8টা মাস টোটাল কোনো যোগাযোগই করতে পারিনি ওর সাথে। এরপরে একটা লোকের সাথে আমার পরিচয় হয়, ওর এলাকার। বললাম, অনেক কান্নাকাটি করলাম, আমার ভাই কি করবো, একটু সন্ধান দেন না ওর, আমি একটু দেখবো। ওর বাচ্চাটা আমার কাছে, ও তো পাগলের মতো হয়ে যাবে। 7 বছর বয়স আমার ছেলের। ও একটা নজর মারে দেখতে চায়। তো বলো দেখতেছি কি করা যায়। তা আমার উনি বললো যে আমার কাছে ফেসবুক লিঙ্ক আছে, আমি আলাপ করতেছি। এই ফেসবুক লিঙ্কে ঢুকে SMS করা শুরু করলো। তো আমার ওয়াইফের বললো আপনার নাম্বারটাতে, নাম্বার দিল, বললো ছবি দেন, ছবি দিল, আমার সব দেখাইলো, বললো এইগুলো। আমি বলছি হ্যাঁ। তাহলে বললো যে আপু আপনি কি করেন, বললো যে আমি একটা গার্মেন্টসের দোকানে আছি। বললো যে ঠিক আছে, আমি আপনার সাথে দেখা করতে এমার্জেন্সি, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। তো ও ঠিকানাটা দিল, ঠিকানা দেওয়ার পরে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিল। তো আমি পরের দিনই, আমার ডিউটি ছিল, আমি বর্তমানে ঢাকায় সিকিউরিটি গার্ড চাকরি করতেছি এখন বর্তমানে। তো ওখানে বইলে আমি মোটামুটি একটা ছুটি নিয়ে আমি ওর শপিংয়ে চলে যাই। তো চাইছিলাম যে শুধু তোর এক নজর দেখে আমি চললাম, কথা বলবো না। তো ঢুকে ওরা দেখলাম, মাস্ক পরে ঢুকছিলাম। তো দেখে আমার চিনতে পারছে। মাস্কটা খুলে জিজ্ঞেস করলাম কেমন আছো। ওর উত্তরটা ছিল যে আসছো কেন, তোমার জানানো কি শেষ হয় নাই আমারে, আমি তো চাই না তোমার মুখটা দেখতে। তা আমি বললাম যে ভাই অনেক কষ্ট করে আসছি, একটা নজর দেখে চলে যাবো, একটু কথা বলবা। বলতেছে যে আমার এখানে সবাই জানে আমি বিবাহিত এবং ডিভোর্সি, এখানে তুমি ঝামেলা করবা না, চলো ফ্লাইওভারে চলো। ফ্লাইওভারের উপরে গেলাম। যাওয়ার পরে ওর জিজ্ঞেস করলাম ভাই এরকম করো কেন, তুমি চলো না আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তোমার যাইতে হবে না, তুমি বলো তোমার সাথে আমার কোথায় থাকতে হবে, তুমি যেরকম বলবা আমি সেরকম থাকবো, তুমি যা বলবা তাই শুনবো, কোনোদিন তোমার স্বাধীনতার বিপক্ষ করো। তুমি একটা ছেলের সাথে কথা বলবা, আচ্ছা সমস্যা নেই, আমি সেই স্বাধীনতাটা দিব। তবে একটা জিনিস জানবো যে অন্তত নামে জানি তোমার, আমি হাজবেন্ড হিসাবে থাকতে পারি, বা আমার ছেলেটার জন্য তো মা বাবা দুইটা জানি থাকে। হয়তো তুমি একটা ভালো ছেলে বিয়ে করবো, আমি একটা ভালো মেয়ে বিয়ে করবো, কিন্তু ওর ভালো আদরটা কেউ দিবে না। আর বলে যেটা আমার তার সম্ভব না, আমি বিয়ে করে ফেলছি। আমি যেটা বিশ্বাস করি না। পরে ও কার জানি আমার ছবি দেখাইলো, জোড়া ছবি। আমি জানি না যে আসলে সত্য না মিথ্যে কতটুকু। তো আমি ওখানে চোখ থেকে পানি ছেড়ে দিলাম যে ভাই এটা না আমি মানতে পারতেছি না, কি করবো, পাগলের মতো হয়েছে। মানে ওভারে ফ্লাইওভার উপরে বসে পাগলের মতো কি করবো, বলতে সিনকেট করবা না। তো আমি বললাম যে ভাই আমি এখান থেকে যাবো না। ওর সাথে সাথে ওখানে পোস্টে পুলিশ বক্স ছিল, ওখানে যে বললো যে স্যার ছেলেটা ডিস্টার্ব করতেছে আমার। আমি ভয় পাই গেছি একটু, যে এখানে বেশি আসলে ডিস্টার্ব করা ঠিক হবে না। পরে ও ওর খালারে ফোন দিল, বোনের ফোন দিল, বললো যে বাসায় নিয়ে আসো। তা আমি আর দেরি করি না, আমি বলছি হ্যাঁ বাসায় যাবো। চিন্তা করলাম তাদের কাছে গেলে হয়তো একটা সলিউশন পাইতে পারি আমি বাসায় গেলাম। যাওয়ার পরে তাদেরকে বললাম যে আপু আমি ওর নিতে আসছি। তারা অনেক বুঝাইলো, বললো যে আমার ফেরা সম্ভব না। তাই আমি বললাম ভাই তুমি যদি কোনো মায়া জালে আটকে থাকো সেটাও বলো, তো তুমি বিয়ে করে ফেলো তাও বলো, ঠিক আছে তাহলে আমার একটা ডিভোর্স দিয়ে আমি চলে যাই, আমার ঝুলাই রাখবে কি জন্য। তো বলছে যে ভাই এটা সম্ভব না, তুমি তোমার ভাই চলে দাও, আমার সময় তোমার ডিভোর্স দিয়ে দেবো। আমি বলছি না ভাই আমি মানতে পারতেছি না। পরে কি করবো, ও পাশের রুমে গেল ওর জামাকাপড় গুছানোর জন্য। আমি এক পর্যায়ে যাইয়া একা তো যাই, ওর পা ধরে জড়াই ধরলাম, বললাম যে ভাই আমার না সব ভুল, জীবনে যা করছে সব ভুল আমার,
আজকের তুমি আমার এরকম ফালাই রেখে যেতে পারো না। আমি একদিকে হার্ট অ্যাটাক উঠে মরে যাইতাম যদি আমার ছেলেটা পাশে না থাকতো। আমার ছেলেটা আমার কাছে, ওর মুখে দিকে তাকাইতে পারি না। আমি যদি মরে যাই ভাই, তুমি তো বিয়ে করিনি, ও কই যাইবে? একটা বার তাকানো, যদি কোনো ছেলের তুমি বিয়ে করে থাকো ভাই, আমার সাথে কথা বলে আমি ম্যানেজ করে নেবো। যদি কারোর সাথে তুমি অ্যাফেয়ারে জড়াই যাও ভাই, ওর সাথে যে মাপ চাও বা তুমি যদি কথা বলতে চাও, তুমি কন্টিনিউ কথা বলো ওর সাথে, বাট একটু আমার কাছে থাকো তুমি। ওই অবস্থায় আমার বুকে ব্যথাও ছিল, ওই অবস্থায় বুকে লাথি মেরে উঠে গেছে, তোর মতো লোক তো আমার দরকার নাই, আসছো কেন তাকে সিনক্রিট করতে আসছো, এখান থেকে বাইরে না, তোর জুতা দিয়ে বাইরে আমি পাঠাই দেবো। কি করবো বুঝতে পারতেছি না, আমার পাগলের মতো কান্না করতেছি। আপুর যে বলছে আপু একটু ম্যানেজ করেন না, বলতেছে ভাই কিছু করার নাই, এখানে তোমার সংসার যদি না করতে চায় এখানে আমি কি করতে পারি? তাই বললো যে ভাই এতটুকু একটু সহানুভূতিশীল হও, ছেলেটার দিকে তাকাও, একটাবার দেখতে মন চায় না তোমারে? ঠিক আছে তুমি যদি নাই যাও, আমি কালকে একটু ছেলেটা নিয়ে আসি মার্কেটে, এক নজর দেখাই নিয়ে যাও। বলতেছে আমি ছেলের মুখটা দেখতে চাই না, আমি যদি বাইসে থাকি না ওরকম ছেলে আবার জন্ম দিব আমি। তাই আমি বললাম ভাই তুমি আসলে মানুষ না, তুমি মেশিন হয়ে গেছো। মানে একটা ছেলে 7 বছর বয়স, কিভাবে সম্ভব এটা? তো বললো যে কিছু করার নাই, আমার কোনো মায়া ধরে নাই, তুমি যদি ছেলে নিয়ে আসো, আয়া ঘুরে নিয়ে যেতে পারবো, তোমার কষ্ট হবে ছেলে নিয়ে দিতে, বাট আমি কিন্তু পারবো থাকতে। আমি বলছি না ভাই দরকার নাই। তবে ভাই একটা কথা বলি, তুমি আমার একটা ডিভোর্সটা দিয়ে দাও, তো চিন্তা কোনো নাই। আর এখন তো আশ্বাসে থাকি হয়তো বা ফিরবে। বলতেছে ঠিক আছে তোমার আমি 30 তারিখ, এই 30 তারিখে ডেট দেওয়া ছিল, 30 তারিখ ডিভোর্স পেপার পাই যাবে, তো আমার ডিস্টার্ব করবো না। তো আমার আপুর বললাম আপু একটা কথা বলে রাখবেন? হ্যাঁ বলো। এই 30 তারিখ তো, আমি তো আজকে 15 তারিখ আসছি, 15টা দিন একটু আমার সাথে কথা বলতে বললে, দৈনিক একবার অন্তত 5 সেকেন্ডের জন্য, এরপর তার কথা বলবো না। আচ্ছা ঠিক আছে বলবে যাও। আমি চলে আসলাম। একদিন পরে আমার বউ আমার ফোন দিল যে আমার 2000 টাকা দিবা, আমি তোমার কাছে ফিরবো, তবে আমার একটু সময় লাগবে। আমি বলছি ভাই স্বামীর কাছে ফিরবা তাও তোমার সময় লাগবে? আচ্ছা ঠিক আছে, আমার কাছে টাকা আছে, অ্যাকাউন্টে আমার 5000 টাকা আছে, আমি তোমার 5000 টাকা দিতেছি, তোমার সমস্যা, তবে ভাই তুমি আমার সঙ্গটা ছাইরো না। তুই কি মনে কর, তুই কি আমার কি মানে বোকা মনে করছো? আমি অলরেডি চাকরি ওখান থেকে ছাইরা দিচ্ছি তোর জন্য, সিমটা কালকে চেঞ্জ করবো, তুই আমার খবরও পাবি না, তোর আশ্বাস দিলাম, তোর টাকা ওটা আমার দরকার নেই। তো কি করবো বুঝতে পারতেছি না। পরে চিন্তা করলাম যে আসলে ওর আমার বাসাটা একটু চেনা দরকার, কারণ ও যদি আমাকে ডিভোর্সটা না দেয় পরবর্তী ঝুলাই রাখবে, ও যে ছেলের সাথে আছে বর্তমানে, যদি কখন লাথি মারে তখন ও আমার কাছে আসবে, তখন আমি কি করবো ওরে নিয়ে? তো এই চিন্তাটা করে আমি চলে গেলাম ওর আবার শপিংয়ে। চিন্তা করলাম পিছনে পিছনে যাওয়ার বাসাটা চিনে আসবো, 30 তারিখ ডিভোর্স যদি না দিতাম ফাইসে যাবো। ওর পিছনে পিছনে গেলাম, যাওয়ার পরেও ট্যালেন্টেড তো আসলে, ও তো আমারই বিক্রি করে ফেলে, ও ফলো করছে আমার, দেখে চিনতে পারছে। আবার রাস্তায় সিনকিট করছে, আমার কলার ধরে ফেলছে। তা আসছো কেন? ভাই আমি আসছি তোমার দেখার জন্য, তোরা বলছিলে 30 তারিখ ডিভোর্স দিয়ে দিব। বলছি ঠিক আছে দিয়ে দাও, তো দেখতে আসলাম। আজকে তুমি দিয়ে দেবা, তাও দিতে পারো, সমস্যা নেই। বলছে আপুর বাসা চল, এই আমার নিয়ে গেল। আপু বললো আসছো কেন? আপু আসছি এই জন্য, ওটা দেখার ইচ্ছা ছিল, আর 30 তারিখ এমনি চলে দিবে, একটু আপনারা চেষ্টা করেন, আপনার বোন তার ফিরবেন আমার কাছে, সেই সুযোগটা তো নাই। তো ওই সময়ে আমি বললাম যে ভাই আমি যা করছি আমার মাফ করে দিও, তোমার সাথে ভুল করছে, তবে সেই ভুলটা তুমি মাইনে নিতে পারো না, এই জন্য চলে গেছো। এমনটা সময় গেছো না ভাই, আমার মাছ পথে থুয়ে চলে গেল। যদি আমার ব্যবসা বাণিজ্য ছিল ওই অবস্থা ফালাই চলে যেত, ওটা ধরে একটু খাইতে পারতাম। আজকের এমনটা অবস্থা, আমার কিচ্ছু নাই, আমার টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্য নাই, আজকে আমার বউ পাশে নাই, ছেলেটা তো মা হারা, কি করবো? চলো না ভাই। বলছে এটা সম্ভব হয় না তোর। তো এই অবস্থায় এমনটা সিনক্রিট করছে, আমি বলছিলাম আমি একটু ওর ছবি তুলতে চাইছিলাম, যে শেষবার তার ছবি তুলে নিয়ে যাই একটু দেখবো আমি, ওর কাছে ওর ছবি তো আমার কাছে নাই। ও যাই আমার এই ফোনটা ধরি একটা আসতে আসছে, যাই কলা টলা ধরে অনেক সিনকিট করলো। আমার ভাইরা ছিল অনেক রাগারাগি করছে, তারা এটা করা তো ঠিক হয় নাই। আমি বললাম যে ভাই তোমার জায়গায় আসছি, তুমি অনেক কিছু করতে পারো। বললো যে তোর 2টা মিনিট যে আমার সাথে কথা বললি, তোর যোগ্যতাটাই নাই, তুই আসছো কি জন্য? তোর দেখে তোমার বমি চলে আসে, তোর মুখটা আমি দেখতে চাই না, তোর কোনোদিন আইস না, যদি আও তাইলে মনে করো তুই তোর বাবার জন্মের না। এরপরে আমি ওখান থেকে ভাই ঠিক আছে আমি চলে যাই তাহলে। আমি চলে আসলাম। আসার পরে আমার নাম্বার তো ব্লক করাই, অন্য নাম্বার থেকে ফোন দেই। স্যার এমন বিশ্রী গালাগালি করে না, আমি আজকেরও ফোন দিছিলাম, এমন বিশ্রী গালাগালি করে না, মানে আজকের বইলেই দিছি যে তুই বলে তোর বাবার জন্য ঠিক নাই, আর ফোন দিস না, আমি আসছি তোর কালকে বা পরশু দিনের ভিতরে আমি তোর ডিভোর্সটা পাঠাই দিতেছি। উনি কি বিবাহ করেছে কাউকে? এটা এখন পর্যন্ত স্যার আমি অনেক চেষ্টা করছি কনফার্ম, তবে
হ্যাঁ বিয়েটা আচ্ছা, আপনার হয়তোবা গল্পটার করেনি। শেষ জায়গাটায় আমি কয়েকটা কথা বলি। আপনার গল্পটা তো শেষ, আমি জাস্ট 2-3টা কথা বলি। প্রথম কথা হচ্ছে আপনাদের সম্পর্ক কয় বছরের? 6 বছরের। হ্যাঁ, আপনি যে গল্পটা এখানে পুরোটা বলেছেন, এখানে একপাক্ষিক দোষ পাওয়া গেছে, সেটা হচ্ছে আপনার স্ত্রী, কিন্তু আপনার কোনো দোষ পাওয়া যায়নি। দেখেন, আপনার স্ত্রী যদি এই গল্পটা বলতো তাহলে আপনারও অনেক সমস্যা সে বলতো, তার সমস্যা সে বলতো না। কথা সেটা না, কথা হচ্ছে এই গল্পগুলোর একপাক্ষিক গল্প, তো এই গল্পগুলো আমি ধরেই নিচ্ছি যে সত্য না। আপনি যা বলছেন সেটা 50% সত্য, আপনার ওয়াইফ যেটা বলতো সেটা 50, সব মিলে 100% হয়তো। এখন যেহেতু উনি এখানে উপস্থিত নাই, কিন্তু একটা বিষয় সত্য, সেটা হচ্ছে যে উনি আপনাকে আর ওনার লাইফে জায়গা দিচ্ছে না, দিচ্ছে না, এবং আপনি যে কোনো ভাবেই হোক ওনাকে ছাড়তে পারতেছেন না, ওনাকে ছাড়া থাকতে পারতেছেন না। এইরকম সিচুয়েশন কি আপনাদের এই 6 বছরের সম্পর্কে আর কখনো আসছে? 6 বছর না, সরি, আমার সংসার হচ্ছে 9 বছরের। 9 বছরের মধ্যে কি আর কখনো আসছে এরকম? এরকম হয় না, তবে মাঝে মাঝে অনেক ঝগড়াঝাটি হতো। ঝগড়াঝাটি হোক সেটা ঠিক আছে, কিন্তু এরকম ছেড়ে চলে গেছে, আপনি হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছেন, কখনো হয়েছে? এরকম একবার হয়তো বা মেবি গেছিল রাগ করে, কিন্তু যাওয়ার পরে আমি আমার দুলাভাইকে নিয়ে গেছিলাম, যাওয়ার পর সাথে সাথে চলে আসছে। শোনেন, যদি বিষয়টা এমনই হয় যে উনি আপনাকে ছাড়া থাকবেন এবং এটা আপনি নিশ্চিত হয়ে যেতে পারেন যে আসলে অন্য কারোর সাথে সে ইনভলভ হয়ে গেছে, তাহলে আমার পক্ষ থেকে পরামর্শ হচ্ছে আপনি তাকে আর কোনোভাবেই রিকোয়েস্ট করবেন না। হ্যাঁ, রিকোয়েস্ট কেন করবেন না আমি জানি এটা খুব কঠিন হবে, তারপরও আমি আপনাকে বলবো যে রিকোয়েস্ট করাটা কোনোভাবে উচিত হবে না। যে মানুষ, ধরেন আপনার সাথে ওর সম্পর্ক খুব খারাপ, কিন্তু আপনি তো আপনার ওয়াইফের জায়গায় অন্য একজনকে আপনার ওয়াইফের জায়গায় চিন্তা করেননি, বা আপনি তাকে বাদ দিয়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করেননি। তো এই জিনিসগুলো যেহেতু হয় নাই, সুতরাং আপনার জায়গা থেকে খুব কষ্টের বিষয় হবে ওকে ছেড়ে দেওয়া। আর এটা ঠিক যে ও যদি সুইচ করে থাকে, তাহলে আমি বলবো যে কোনোভাবেই আপনি তাকে রিকোয়েস্ট করবেন না। একটা জিনিস মনে রাখবেন, আপনি যত বেশি তাকে রিকোয়েস্ট করবেন, যত বেশি আপনি তার দিকে হাত বাড়াবেন, তত বেশি সে আপনার উপরে খেপবে, আপনাকে পেন দিতে চাইবে এবং আপনার কাছ থেকে দূরে সরতে চাইবে। এটা হচ্ছে চিরন্তন সত্য। হ্যাঁ, এবং আপনার ভিতরে যত ভালোবাসাই থাকুক না কেন তার জন্য, যত মায়া থাকুক না কেন, সেটা আপনাকে বুকে চেপে রেখে তাকে লেট গো করতে হবে, যে ঠিক আছে তুমি চলে যাও। অত্যন্ত কঠিন, ভয়ঙ্কর কঠিন, খুব কঠিন নিজের জন্য, নিজের সন্তানের জন্য। আপনি খুব লাকি একটা বিষয় যে আপনার সন্তানটাকে সে আপনার কাছ থেকে নিয়ে যায় নাই। না, নিয়ে গেছিল, অনেক কষ্ট নিয়ে আসছে। আচ্ছা, যদি তাহলে সে অর্থে লাকি যে আপনি সন্তানটাকে আপনার কাছে রাখছেন। হ্যাঁ, এখন যেটা ফিল হবে যে আপনারও কষ্ট হবে, আপনার সন্তানেরও কষ্ট হবে, এবং আপনার সন্তানের কষ্টটা আপনি আবার নিজের মধ্যে অনুভব করতে পারবেন। তবে এটা ঠিক, যে চলে যেতে চায় তাকে চলে যেতে দেওয়া উচিত, এবং তাকে কখনোই ধরে রাখা উচিত না, তাকে রিকোয়েস্ট করা উচিত না। সম্পর্ক জিনিসটা কখনো হাতে পায়ে ধরে টেকে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। অনেক চেষ্টা করতেছি কন্ট্রোল করতে, কিন্তু পারতেছি না। হ্যাঁ, পারবেন না। আমি আপনাকে বলি, এটা আপনার কেবলমাত্র তো শুরু, এটা দগদগে ঘা, এটা তো সহজে শুকাবে না। তবে আপনি 1 দিন চেষ্টা করেন, 2 দিন চেষ্টা করেন, 5 দিন করেন, 7 দিন করেন, আঘাত পেতে পেতে দেখবেন যে একসময় আপনি পেরে গেছেন। তবে কখনোই আপনি তাকে রিকোয়েস্ট করে সংসারে নিয়ে আসবেন না, এটা হচ্ছে সবচাইতে বড় ভুল হবে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। আজকের এই গল্পটার জায়গাটাই আসলে ঠিক এই জায়গাটাতে, যে কোনো সম্পর্ক, সেটা স্বামী স্ত্রী সম্পর্ক হোক বা আপনার হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হোক, যদি কোনো পক্ষ চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় এবং অন্য কারোর সাথে ইনভলভ হয়ে যায়, তাহলে এক পক্ষ থেকে যতই ভালোবাসা থাকুক না কেন, কখনোই তাকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করা উচিত না, তাকে অবশ্যই চলে যেতে দেওয়া উচিত। এবং এই বিষয়ে কোনো ধরনের কোনো প্রকার কম্প্রোমাইজ করা উচিত না নিজেকে, তা আপনি আকাশ সমান ভালোবাসেন না কেন, এটাই সবসময় মনে রাখবেন। এবং কখনোই হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করবেন না, বরং একটা কথা বলবেন, আই রিয়েলি ওয়ান্ট ইউ বাট আই ডোন্ট নিড ইউ। ঠিক আছে, এবং এটাই মাথায় রাখবেন, কারণ জীবন কারোর জন্য কখনো থেমে থাকে না। ভালো থাকুন, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।